হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। আজকে অনেকদিন পর আবার তোমাদের জন্য গল্প নিয়ে এলাম। মাঝখানে একটা লম্বা ছুটি নিয়েছিলাম। এই লম্বা ছুটিটা আমার নেওয়ার কারণ হচ্ছে স্কেরি টেলসে তোমাদের বেশ কিছু নতুন আমি স্পেশাল প্রজেক্ট নিয়ে আসছি, যেগুলোর ওপর বেশ কিছু কাজ চলছিল। সেই বিষয়ে বিভিন্ন আপডেটস আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছি। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা অবশ্যই কিন্তু ফলো করো। স্কেরি টেলসের এর আগের গল্প অর্থাৎ পোলট্রি ফার্মে তোমরা যা যা কমেন্ট করেছো তার মধ্যে থেকে কিছু কমেন্ট আমি এখানে পড়ছি। সাদ্দাম মণ্ডল লিখছে, গল্পটা দারুণ হয়েছে। আমি আপনাদের চ্যানেলের নিয়মিত শ্রোতা, তাই এর পরের গল্পে আমার নামটা অ্যানাউন্স করলে আমি খুশি হব। আসিফ ইকবাল সিম 07 লিখছে, ভাই আমি বাংলাদেশের ঢাকা থেকে শুনছি। গল্পটা এক অন্যরকম অনুভূতি দিয়েছে। সত্যিই গল্পটা অসাধারণ ছিল। আশা করি আমার নামটি পরবর্তী এপিসোডে বলবে। আরও এরকম হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প শোনাবেন এই আশা রাখি। সৌরভ চ্যাটার্জি লিখছে, বাঁকুড়ার ব্রজরাজপুর থেকে বলছি দাদা, গল্পের মধ্যে নিজের শহরের নাম শুনে খুব ভালো লাগলো। প্রতিবারের মতোই খুবই ভালো উপস্থাপনা হয়েছে। পল্লবী দাস লিখছে, আমি পল্লবী বলছি যাদবপুর থেকে। তোমার চ্যানেলের গল্পগুলো আমি শুনি, তোমার ঘটনাগুলো খুবই ভালো লাগে, একদম অন্যরকম। তো এগুলোই ছিল আজকের কমেন্ট। সবার কমেন্ট হয়তো পড়তে পারলাম না, অনেকগুলোই বাকি থেকে গেল, কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করা বন্ধ করো না। স্কেরি টেলসের আমার আজকের গল্পটা তোমরা কে কোথা থেকে শুনছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আজকেও আমায় জানাও। আমার জেনে খুব ভালো লাগবে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শুনছো। আমার সঙ্গে যদি তোমরা কথা বলতে চাও তাহলে অবশ্যই কিন্তু চলে এসো আমার ইনস্টাগ্রামে। আমার ইনস্টা আইডি স্ক্রিনে দেয়া রইল, এছাড়া ভিডিও ডিসক্রিপশানের উপরেও দেয়া আছে। সো সেখান থেকে অবশ্যই আমায় কিন্তু ইনস্টাগ্রামে ফলো করে এসো। স্কেরি টেলসের আজকের গল্পটা সকল বয়সের শ্রোতাদের জন্য নয়। গল্পের মধ্যে এমন বেশ কিছু বীভৎস দৃশ্য রয়েছে যেগুলো থেকে ছোটদের একটু দূরে থাকাই বরঞ্চ ভালো হবে। আমার আজকের গল্পটা স্কেরি টেলসে এতদিন তোমাদের যে সমস্ত অডিও স্টোরি আমি শুনে এসেছি সেগুলোর মতন কোনো গল্প বলে অন্তত আমার পড়ার সময় মনে হয়নি। বরঞ্চ আজকের গল্পটা আমাদেরই বর্তমান সময়ের একটা নগ্ন চিত্রকে আমাদের সামনে তুলে ধরেছে। এখন তোমরাই শুনে বিচার করবে যে আজকের গল্পটাকে নিছকই কি গল্প বলা যায়, নাকি সত্যিই আমাদের সমাজের একটা নগ্ন দলিল এই গল্প। কমেন্ট করে অবশ্যই আমায় জানিও। শুরু করছি স্কেরি টেলসের আজকের গল্প, দেবশ্রী ভট্টাচার্যের লেখা কানা মাছি ভোঁ ভোঁ। শিমুলতলার অনাথ আশ্রমে কাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। কলকাতা থেকে নিবারণ সরকার আসছেন। নিবারণ বাবুর মায়ের স্মৃতিতেই এই চূড়ামণি বালিকা নিকেতন। প্রায় 100 খানেক অনাথ মেয়ে এখানে থেকে লেখাপড়া করে। নিবারণবাবু প্রতি বছর তাঁর মায়ের মৃত্যুদিনে এখানে আসেন। সারাদিন থাকেন মেয়েদের সঙ্গে, তাদের লেখাপড়ার খোঁজখবর নেন। তাদের শরীর স্বাস্থ্যের খবর নেওয়ার জন্য শহর থেকে ভালো মহিলা চিকিৎসক নিয়ে এসে চেক আপ করান। মেয়েরাও নিবারণবাবুর জন্য সারাদিন নাচ গানের অনুষ্ঠান করে। সেদিন এই চূড়ামণি বালিকা নিকেতনের রূপটাই যেন বদলে যায়। খাওয়া দাওয়ার অঢেল আয়োজন, বার্গার, পিৎজা, আরও কী সব শহুরে বিদেশি খাবার। শিমুলতলার মানুষ এসব কোনোদিন চোখেই দেখেনি। সারাদিন যেন একটা উৎসব চলতে থাকে। চূড়ামণি বালিকা নিকেতনের হেডম্যাম একে একে মেয়েগুলোকে লাইন ধরে দাঁড় করালেন। 100টা মেয়ে থেকে বাছাই করে মেয়ে বার করা কি আর মুখের কথা নাকি? আশ্রমের খুব পুরনো কর্মচারী হরিমতির দিকে তাকিয়ে তিনি বলে উঠলেন, আরে হাঁ করে দেখছিসটা কি? মেয়েগুলোকে বেচে একটু ঠিক করে নে, কোনটা যাবে, কোনগুলো পিছনে থাকবে। একেবারে ছোট মেয়েগুলো তো আর কিছুই তেমন সাজিয়ে গুছিয়ে বলতে পারে না, তাই তারা পিছনে থাকবে। দিদিরা যা করবে, যেমন করে বলবে সেগুলোই অনুকরণ করবে। একটু যারা বড় তারা নাচ গান করবে, কবিতা বলবে, নাটক করবে। আর যারা মোটামুটি বেশ বড়, 14-15 বছরের হবে, তাদের দায়িত্বই তো সবচেয়ে বেশি। নিবারণবাবুকে গাড়ি থেকে নামিয়ে বরণ করা শুরু করে জল খাবারের ব্যবস্থা করা,
তিনি যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে সাথে যাওয়া, প্রেসের সামনে হাত জোর করে দাঁড়ানো, সব দিকটা তো তাদেরই দেখতে হবে। এক কথায় এরাই হলো বিদ্যানিকেতনের মুখ। হরিমতি মেয়েগুলোকে টেনে টেনে এদিক থেকে ওদিকে নিয়ে গিয়ে লাইন ঠিক করে নিমেষে ঠিকঠাক করে নিল। ওই তো দেখেন, ওই 5টা মেয়ে বড় আছে, আর ওই 40টার মতো মাঝখানে, বাকিগুলো একেবারে কচি বাচ্চা। 5টা মোটে বড়? এবারও গাল শুনতে হবে রে। কি ব্যাপার রে, জন্মস্তক শুনে আসছি মেয়েরা নাকি বড় তাড়াতাড়ি বড় হয়ে যায়, তা তোমাদের আশ্রমের মেয়েরা বড় হতে যায় না কেন? আশ্রমটা হরিমতিরও নয় আর হেডম্যাম কুন্দমতিরও নয়, তবু যখন রাগ হয় তখন অন্যের ওপর দোষ দিতেই মন চায়। হরিমতি 10-12 বছরের দুটো মেয়েকে মাঝখান থেকে টেনে নিয়ে এসে বললে, এই তো এগুলো একটু গরম বড়দের মতো, এদের দিয়ে চলে যাবে না? হেডম্যাম কুন্দমতি কিছুক্ষণ চশমার ফাঁক দিয়ে মেয়েগুলোকে ভালো করে দেখে বললে, হ্যাঁ, চলে যাবে মনে হচ্ছে। একটা কাজ করবি, মেয়েগুলোকে একসাথে নিয়ে যাবি না স্যারের সামনে, একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাবি, তাহলে স্যার বুঝবেন আর কি অনেকগুলো আছে। উফ, আমার হয়েছে যত জ্বালা, কি করে যে দিনগুলো চলে যায় হুশ করে। প্রত্যেকবার ভাবি মেয়েগুলোকে আগে থেকে একটু তৈরি করে রাখবো, সে আর হয় না। প্রত্যেকবার স্যার আসার সময় হয়ে যায় আর আমি তখনও মেয়েগুলোকে শিখিয়ে পড়িয়ে উঠতেই পারি না। হেডম্যাম কথা বলতে বলতেই মেয়েগুলোকে আর একবার চশমার ফাঁক দিয়ে দেখলেন। এই মেয়েগুলোকে সব নিয়ে যাও, গান নাটক নাচ কি শেখানোর আছে শেখাওগে, ওদের আমার কিছু দেখানোর নেই। এই 7টা মেয়েকে নিয়ে আমায় এখন পড়তে হবে। এই একদিনে কোনটা যে শেখাবো আর কোনটা না, এই এই এগিয়ে আয় তো সামনে। হরিমতি বাকি মেয়েদের নিয়ে বেরিয়ে গেলেন। কুন্দমতি বাকিদের নিয়ে পড়লেন। স্যার এলে কেমন করে নমস্কার করবি দেখা। আরে দূর মূর্খের দল, একটু হাস। ওই দেখো ওই দেখো, হাসতে বলেছি বলে হেসে একেবারে গড়িয়ে পড়লো। একটু একটু সিনেমার নায়িকাদের মতো হাস না, একটু মাধুরী দীক্ষিতের মতো করে হাস। মাধুরী দীক্ষিত ঠিক কি করে হাসে মেয়েদের জানা নেই। আশ্রমে একখানা টিভি আছে, কিন্তু সেই টিভি থাকে কুন্দমতির ঘরে। তবে মাধুরী দীক্ষিতের হাসি না দেখলেও কুন্দমতির হাসি দেখে হেসে ওঠে মেয়েরা। সে হাসি অবশ্য কুন্দমতির পছন্দ হয় না। আরে দূর মূর্খের দল, মাধুরী দীক্ষিতের মতো করে হাসতে বললাম, এ তো দেখি সব তারকা রাক্ষসের মতো করে হাসছে। কুন্দমতি যতটা সম্ভব শিখিয়ে পড়িয়ে নিলেন এই কম সময়ে কিভাবে হাসতে হবে, কিভাবে শাড়ির প্লিট করতে হবে, কিভাবে ঝুঁকে নমস্কার করতে হবে। এই এতটুকু কম সময়ে এত কিছু শেখানো বড্ড মুশকিলের। তার উপর সবচেয়ে মুশকিল ওই কালিন্দিকে নিয়ে। মেয়েটা একটু কালো, কিন্তু দেখতে শুনতে মন্দ নয়। মেদিনীপুরে সেবার যে মারাত্মক বন্যা হলো, সেবার মেয়েটা বাপ মা সব খুইয়ে রেস্কিউ ক্যাম্পে উঠেছিল। সেখান থেকে এই চূড়ামণি বালিকা নিকেতনে পাঠিয়ে দিয়েছে। তারপর থেকে মেয়েটা এখানেই আছে। এখানে এসেছিল যখন একেবারে কেমন যেন শুকনো কাঠের মতো দেখতে ছিল। এখন এখানকার ভাত পেটে পড়ে চেহারা বেশ খোলতাই হয়েছে। মেয়েটা যেন চোখে মুখে কথা বলে। কুন্দমতি যত তাকে শেখাতে যায় ততই সে যেন লাফিয়ে লাফিয়ে বেড়ায়। কোনো কিছু শিখতেই মন নেই তার। কুন্দমতি রেগে বলে, একেবারে চুলের মুঠি ধরে নেড়ে দেবো, একটু নিচু হ, নইলে স্যার তোকে দেখবে কি করে। কেন? আমাকে দেখার জন্য নিচু হওয়ার কি আছে? এমনি তো সুন্দর দেখা যায়। আরে দূর হতচ্ছাড়ি, তোর মুখকে দেখতে চাইছে, যা দেখাতে চাইছি তাই তো দেখতেই পাচ্ছে না। কালিন্দী কুন্দমতির কথা কিছুই বুঝতে না পেরে কেমন যেন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। কুন্দমতি বেশিক্ষণই সরল মুখের দিকে তাকাতে পারে না। দূর মূর্খের দল, এদের নিয়ে আমি কি করি, এটা দেখি কিছুই বোঝে না। এত কিছু আয়োজন করতে করতেই বৎসরকার দিন এসে গেল।
নিবারণবাবু গাড়ি থেকে নামতেই দুটো মেয়ে কুন্দমতির শেখানো কায়দায় তাকে ঝুঁকে নমস্কার করে হাত ধরে নামিয়ে আনলে। নিবারণবাবু দুহাত দিয়ে মেয়ে দুটিকে জাপটে ধরলেন। আর হলো না, কালই সিঁড়ি থেকে নামতে গিয়ে চোট লেগে গেছে পায়ে, পা পুরো একদম ফুলে ঢোল হয়ে গেছে। এখানে আসবো বলে আবার কথা দিয়েছি, তারপর প্রতিবারই তো আসি এখানে, তাই আর কি না বলতে পারলাম না। উফ, আর পারি না, একটু ধর তো দেখি। কথাগুলো বলে তিনি যেন মেয়েগুলোকে আরও বেশি করে জাপটে ধরলেন। কুন্দমতির কথা অনুযায়ী তারা এতটাই সরু প্লিট করেছে যে নিবারণবাবুর ওভাবে ধরার জন্য বেচারাদের কোমর, পেট, বুকের ব্লাউজের খানিকটা উন্মুক্ত হয়ে গেছে। এসব জিনিস মেয়েদের শেখাতে হয় না। সামনে পিছনে প্রেসের লোক একের পর এক ছবি উঠছে। মেয়ে দুটো অস্বস্তিতে যেন জড়সড় হয়ে যাচ্ছে। কুন্দমতির যেন সেদিকে কোনো খেয়ালই নেই। ওমাগো, সে কি কাণ্ড! পড়ে গেলেন কি করে? এই মেয়েরা, স্যারকে নিয়ে যাও আস্তে আস্তে, ভালো করে দেখে নিয়ে যাও যেন পড়ে না যান। কি কাণ্ড দেখো দেখিনি, অফিসে নিয়ে যাবে আগে। নিবারণবাবু প্রায় ওই দুটি মেয়ের কাঁধে ভর দিয়ে অফিসে গেলেন। অফিসের যে চেয়ারে কুন্দমতি রোজ বসে সেখানেই বসলেন আজ। মেয়ে দুটি অস্বস্তিতে এখনও জড়সড়। কুন্দমতি সেদিকে তাকিয়ে রাগে বিড়বিড় করে বললেন, মূর্খের দল সব কটা, কিছুই যেন জানে না। যা স্যারের জল খাবার নিয়ে আয়। মেয়ে দুটো চলে যাওয়ার পর কুন্দমতি যেন খানিকটা হাঁপ ছেড়ে বসল নিবারণবাবুর উল্টো দিকের চেয়ারে। তাড়াহুড়োতে শাড়ি পরতে গিয়ে আজ বোধহয় কুন্দমতি আঁচলে সেফটি পিন গুঁজতে ভুলে গেছে। আঁচলখানা আজ বিনা কারণেই বারবার কেন জানি না কাঁধ থেকে খসে খসে পড়ছে। নিবারণবাবু সেদিকে তাকিয়ে বললেন, এসব কি কুন্দ, এই বয়সে কি এসব মানায় তোমায় নাকি? হ্যাঁ, আর যখন তখন এমন সব কিছু খসে খসে পড়লে লোকে কি বলবে? প্রেসের সামনে আমার ডান্ডা ভাঙতে যাও নাকি? হ্যাঁ। কুন্দমতি তার পানের ডিব্বা থেকে একটা পান নিজের মুখে চালান করে বাকি ডিব্বাটা এগিয়ে দিলেন নিবারণবাবুর দিকে। আপনি না আসালেন, আপনার ওই প্রেস, মিডিয়া আর না জানি কি সব ছাতার মাথা আছে, এরা কিছু জানে না যেন। এই যে আপনি এত বড় একটা অনাথ আশ্রম খুলে রেখেছেন শুধুমাত্র মেয়েদের জন্য, সেসব কি এমনি এমনি নাকি? মেয়েগুলো এখানে থাকে, বড় হয়, তারপর সব কোথায় যায় কেউ জানে না। মানে জানে সবাই, ওই আর কি, তবু কেউ কিছু জানে না। নিবারণবাবু ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি রেখে বললেন, বুঝেছি সোনামণি, তুমি সব জেনে একেবারে পণ্ডিত হয়ে গেছো। এখন একটু চুপ কর, কে আবার কোথা থেকে সব শুনে ফেলে, একেবারে কেলো হয়ে যাবে তখন। এসব তো না হয় ঠিক আছে, কিন্তু তুমি এখানে বসে এখন কি করছো বলো তো? কি আবার করব? আপনার অন্ন ধ্বংস করছি, আপনার পয়সায় মজ করছি, তাই তো বলবেন আপনি। আমি যে কি করে সব দিকটা সামলাই শুধু আমিই জানি। নিবারণবাবু একখানা পান মুখে চালান করে দিয়ে বললেন, সবই তো ঠিক আছে, কিন্তু এত কম কেন বলো তো? আর যাও আছে সবই তো একবার দেখি কচি খুকি। তুমি তো জানো সোনামণি, আমার এত ছোট হয়ে ভালো লাগে না, ঠিক মতো খেলা যায় না। হরিমতি এই সময় খাবারের ট্রে হাতে ঘরে ঢুকছিল। ওই মেয়ে দুটো এতই ভয় পেয়েছে কিছুতেই আর আসতে চাইছে না। হরিমতি অনেক ধমক ধামক দিয়ে দেখেছে, কিন্তু লাভ হয়নি। এদিকে দেরি হয়ে যাচ্ছে দেখে হরিমতি নিজেই চলে এসেছে। হরিমতিকে আসতে দেখে কুন্দমতি হাই তুলে বললে, দেখেছিস তো কি বলেছিলাম? স্যার এসেই জিজ্ঞেস করবে মেয়েগুলো বড় হচ্ছে না কেন। আমি কি করি বল দেখি? ইলাস্টিকের মতো টেনে টেনে বড় করে দেবো? হরিমতি খুব বিজ্ঞের মতো একেবারে ঝুঁকে ফিসফিস করে বলে, শহরে তো কি সব ওষুধ পাওয়া যায় শুনেছি। ব্রয়লারের দুদিনের ছানাগুলো ওষুধ খেয়ে ফুলে ঢোল হয়ে যায়। অমন নাকি শুনেছি মানুষের ছানাগুলো কচি বয়সে একেবারে জোয়ান হয়ে যায়। তা অমন কিছু ওষুধ পাঠিয়ে দেন না কেন? হরিমতির এত জ্ঞান দেখে কুন্দমতি হাঁ করে তাকিয়ে থাকে। নিবারণবাবুও পান চিবোতে চিবোতে গোল গোল চোখে দেখতে থাকে হরিমতিকে। বাপরে, এই শিমুলতলায় থেকে কত খবর রাখিস রে মাইরি, কালে কালে তো দেখি আমাকেই হারিয়ে দিবি। হ্যাঁ, হরিমতি তার নিজের জ্ঞানে নিজেই খানিকটা লজ্জিত হয়ে
এক হাত লম্বা জিভ বার করে বলে, কি যে বলেন না আপনি, কিছু যেন আপনার জিভে আটকায় না। ওই শুনছিলুম আর কি। নিবারণবাবু একবার উঠে গিয়ে পানের পিকখানা জানলা দিয়ে ফেলতে গিয়ে হঠাৎ আটকে গেলেন কি একটা যেন দেখে। কুন্দমতিকে হাতের ইশারায় ডেকে বললেন, একবার শুনে যাও তো দেখি। একবারের ডাকে কুন্দমতি আর হরিমতি দুজনেই হুড়মুড় করে গিয়ে হাজির হয়ে পড়ল। কালিন্দী একটু দূরে মঞ্চ সাজাচ্ছিল। কুন্দমতি তাকে জোর করে শাড়ি পরিয়ে বড় করে দিতে চাইলেও সে যে কিছুতেই অমন ধারা বড় হতে চায় না। দিদিরা কেমন যেন জড়সড়ো হয়ে চলে, কেমন যেন মেপে মেপে হাসে। অমন ধারা কাজকর্ম কালিন্দীর পোষায় না। তাই হরিমতি একটু আড়াল হতেই সে শাড়ি খুলে ফেলে তার ফ্রক পরে কাজে নেমে পড়েছে। কত ফুল এসেছে, তাই দিয়ে মঞ্চ সাজানো হবে। কালিন্দী একটা টুলের ওপর উঠে ফুলের মালা দিয়ে সাজাচ্ছে মঞ্চের ওপর দিকটা। টুলের ওপরে উঠলেও হাত পাওয়া যায় নাকি সহজে। ছোট্ট ফ্রকটা প্রায়ই উঠে যাচ্ছে হাঁটুর ওপরে। নিবারণবাবু হাঁ করে তাকিয়ে থাকলেন সেই দিকে। কুন্দমতি আলতো ঠেলা দিল নিবারণবাবুকে। মরণ, অমন করে দেখার কি আছে শুনি? আগে কখনো ও জিনিস দেখেননি মনে হচ্ছে। নিবারণবাবু আলতো করে কুন্দমতির গালে টোকা দিয়ে বললেন, কেন, হিংসে হচ্ছে নাকি? কুন্দমতি তার অভিজ্ঞ চোখে ওই মেয়েটার ভবিষ্যৎ খুব ভালোই পড়তে পারছে। তবু নিবারণবাবুর চোখে মেয়েটার জন্য যে আকাঙ্ক্ষার জন্ম হয়েছে সেটা দেখে যৌবনের গণ্ডি অতিক্রম করা কুন্দমতির মনের মধ্যে কেমন যেন উথাল পাথাল করা শুরু করেছে। কিন্তু সে কথা তো আর মুখে স্বীকার করা যায় না। তাই সে মুখ ভেঙচে বলল, ইস, বই গেছে আমার হিংসে করতে। ওইটুকু একটা মেয়ে, তাকে নাকি হিংসে করবে কুন্দমতি। কিন্তু এই যে তখন খোঁটা দিচ্ছিলেন আমরা নাকি মেয়েদের খেয়াল রাখতে পারি না, মেয়েগুলো এখানে বড়ই হয় না, দেখেছেন একবার একে? এসেছিল একেবারে শিরিঙ্গি কাটির মতো। এই কম আসে কেমন গতর বানিয়েছে দেখেছেন? এখনো 12 পেরোয়নি, কিন্তু একবার ভালো করে দেখুন। নিবারণবাবু কালিন্দীর দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, তাই তো দেখছি। তারপর কুন্দমতির দিকে তাকিয়ে বললেন, আজ রাতে আমার দুজন সাহেব বন্ধু আসবে, এই কালিন্দীকে কিন্তু আমার তখন লাগবে। কুন্দমতি তাড়াতাড়ি শাড়ির আঁচল ঠিক করতে করতে বলে, ওই দেখো, আগে থেকে কিছু বলেননি তো। এতে আবার নতুন করে বলার কি আছে? দুদিন বাদে মেয়েগুলো তো ওই সাহেবদের হাতেই যাবে, তা ওরা একটু মাঝে মাঝে এসে এখানে দেখে যাবে না? যাকে অনেকক্ষণ ধরে শুকনো মুখে বক বক করে যাচ্ছি, বড্ড গা হাত পা ম্যাচ ম্যাচ করছে। কয়েকটা মেয়েকে একটু বাড়িয়ে দাও তো। কুন্দমতির শাড়ির আঁচলে গিঁট পাকাতে পাকাতে বললে, বাবা, এখন তো গা হাত ম্যাচ ম্যাচ করলে আর আমার কথা মনেই পড়ে না। নিবারণবাবু আবার কুন্দমতির গালে আলতো করে টোকা দিয়ে বললেন, আমার ঘাড়ে কটা মাথা আছে বলো তো? এই এত বড় আশ্রমের মালকিনকে দিয়ে আমি নাকি আমার গা হাত ফাটিয়ে পাবো? হ্যাঁ, হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না, আসছি মেয়েগুলোকে নিয়ে। ওদিকে দরজার কাছে হরিমতি মুখ গোঁজ করে দাঁড়িয়ে আছে। কুন্দমতি সেদিকে তাকিয়ে বললে, এই মেরেছে, তোর আবার কি হলো? স্যার, এবার আপনি কিন্তু বড্ড বেশি বেশি করে ফেলেছেন। অমনভাবে রাস্তার মাঝখানে জাপটে কেউ ধরে নাকি? মেয়েগুলো বড় হচ্ছে, সব বোঝে, সব কটা একদম বেঁকে বসেছে, কিছুতেই আসবে না। কি আসবে না বলছে? চল তো দেখি একবার। ওরা আসবে না, ওদের বাপ আসবে। বাপ থাকলে তো আসবে, তুইও না কুন্দ, কি যে বলিস। কুন্দমতি আর হরিমতি দুজনেই চলে গেল। একটু বাদেই 3-4 জন মেয়ে এসে ঢুকলো অফিস ঘরে। তাদের দেখেই নিবারণবাবু একগাল হেসে এগিয়ে এলেন। কিরে, তোরা সব ভালো আছিস তো? এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? মেয়েগুলো সব ঘাড় গোঁজ করে দাঁড়িয়ে আছে। বোঝাই যাচ্ছে কুন্দমতি বেশ করে ধমক ধমক দিয়ে পাঠিয়েছে। নিবারণবাবু একটা চেয়ারে গা এলিয়ে দিয়ে বললেন, বাবা, এই কলকাতা থেকে এলাম, গাড়িতে বসে বসে হাঁটু কোমর সব যে ধরে গেল রে। এই একটু টিপে দে তো। দুটো মেয়ে নিবারণবাবুর পায়ের কাছে বসে পা টিপতে লাগলো, আর দুজন নিবারণবাবুর মাথা টিপতে লাগলো। নিবারণবাবু ক্রমশ আয়েশ করে শরীর ছেড়ে দিয়ে চেয়ারে গা এলিয়ে দিলেন। তারপর ডান হাতটা দিয়ে পায়ের কাছে যে মেয়েটি বসেছিল
তার মাথায় হাত বোলাতে লাগলেন। সেই হাত ক্রমশ মাথা থেকে নামতে নামতে কাঁধের কাছে এসে ঠেকল। কাঁধ থেকে সে হাত কখনো গলায় কখনো পিঠের কাছে ঘোরাফেরা করতে লাগলো। রাত হয়েছে বেশ। আজ সারাদিনে একের পর এক অনুষ্ঠানের পরে সবাই বেশ ক্লান্ত। ক্লান্ত নন বোধহয় শুধু নিবারণবাবু। রাতের বেলায় 7 জন মেয়েকে ডাকলেন নিজের ঘরে, ওই যাদের বয়স একটু বেশি। কাল ভোরই তো চলে যাব, এখন আর শুধু শুধু ঘুমিয়ে সময় নষ্ট করবো কেন? তার চেয়ে বরং চল আমরা বরং একটু খেলে আসি। মেয়েদের কারোরই এখন খেলায় মন নেই, আর এই লোকটার সাথে তো একেবারেই না। কেমন যেন একটা অস্বস্তি হয় এর কাছাকাছি থাকলে। কথায় কথায় টেনে নিয়ে কোলে বসিয়ে দেয়, কখনো জাপটে ধরে। সকলেই পালাতে চাইল, কিন্তু সবার থেকে বেশি উৎসাহ কালিন্দীর। সকাল থেকে সেও বেশ কয়েকবার নিবারণবাবুর সামনে এসেছে। লোকটা তাকে অনেক আদর করেছে, কিন্তু বোকা মেয়েটা বোধহয় এখনও তেমন বড় হয়নি, তাই খেলার নাম শুনেই লাফিয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মজা, কি মজা, খেলা হবে। কি খেলা হবে? পাশে দাঁড়ানো একটি মেয়ে কালিন্দীকে থামিয়ে বলে উঠল, আজ তো সকাল থেকে অনেক ধকল গেল, আজ বরং আমরা যাই, আপনিও বিশ্রাম করুন, পরে না হয় কোনোদিন খেলা হবে। মেয়েগুলো চলেই যাচ্ছিল। কালিন্দীকে একজন প্রায় টেনে দরজার কাছে নিয়ে গেল, কিন্তু নিবারণবাবু দরজা আগলে দাঁড়িয়ে পড়লেন। এত কম বয়সে এইটুকুতেই তোমাদের ঘুম পেয়ে যায়? এই কুন্দমতি তোমাদের কি ঠিক মতো খেতে দেয় না নাকি? 1 বছর বাদে আমি এখানে আসি, তাও তোমাদের সাথে ভালো করে একটু গল্প করতে পারবো না, একটু খেলতে পারবো না? নিবারণবাবুর গলার স্বর এতটাই মায়াময় যে কালিন্দী যেন আর নিজেকে সামলাতে পারল না। দিদিদের হাত ছাড়িয়ে নিয়ে কালিন্দী এগিয়ে যায় নিবারণবাবুর দিকে। চলুন তো, ওদের কথা বাদ দিন, আমরা বরং খেলি। সেই ভালো, ওরা না হয় ঘুমিয়ে পড়ুক, শুধু তুমি আর আমি খেলবো। একটি মেয়ে কালিন্দীকে তবু টেনে বের করে আনতে চাইল, কিন্তু কালিন্দী আবার তাদের হাত ছাড়িয়ে চলে এলো। তোমরা যাও তো, আমি খেলবো। মেয়েরা চলে গেল। নিবারণবাবু কালিন্দীকে টেনে এনে কোলে বসালো। তার সারা শরীরে নির্বিবাদে হাত বোলাতে লাগলো। মেয়েটাও কোনো প্রতিবাদ করছে না। এ যেন আশ্চর্য এক খেলা তার কাছে। ওরা সবাই চলে গেল, তার ভাল লাগে না। এই দুজনে দুজনে শুধু শুধু খেলা হয় নাকি? আমি বরং আমার 2 জন বন্ধুকে ডেকে নিই, একসাথে তারপর আমরা সারা রাত ধরে খেলবো। তোমার আরো বন্ধু আছে? আছে তো, বিদেশি বন্ধু, একসাথে সারা রাত খেলবো। দিদিগুলো কি বোকা, ঘুমোতে চলে গেল। কি খেলবো আমরা? কি খেলবো? হ্যাঁ, আমরা কানামাছি ভোঁ ভোঁ খেলবো। কালিন্দীর কাছে এ খেলা নতুন নয়। সে আবার লাফিয়ে ওঠে। খুব মজা হবে, খুব মজা হবে। ঠিক তখনই কুন্দমতি 2 জন বিদেশি সাহেবকে নিয়ে এলো নিবারণবাবুর ঘরে। কুন্দমতির মুখের হাসি আর ধরে না। কালিন্দী ছুটে গিয়ে জড়িয়ে ধরে কুন্দমতিকে। জানো তো দিদিমণি, আজ আমরা সারা রাত ধরে খেলবো। স্যার বলেছে আজ সারা রাত ধরে খেলা হবে। আমার একটুও ঘুম পাচ্ছে না। আমাকে কিন্তু তুমি আজ ঘুমোতে যেতে বলবে না। না রে বাবা, তোমাকে আজ আর ঘুমোতে যেতে বলছি না, নিশ্চিন্তে থাকো। তুমি বরং খেলো, সারা রাত খেলো। এই যে তোমার আরও 2 জন খেলার সাথী দিয়ে গেলাম, এবার মনের সুখে খেলো। কুন্দমতি হাসতে হাসতেই দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। সাহেব 2 জন এবার এগিয়ে এলো আস্তে আস্তে কালিন্দীর দিকে। কালিন্দী এর আগে এত ফর্সা মানুষ দেখেনি। বিশাল লম্বা চওড়া কাঁধ, 2 হাতে ভর্তি ট্যাটু। একজন পরে আছে নীল স্যান্ডো গেঞ্জি, আর একজন মেরুন রঙের চাপা টি-শার্ট। এদের দেখে কালিন্দীর একটু ভয় হলো। ফ্যাল ফ্যাল করে সকলের মুখের দিকে চেয়ে সে আস্তে আস্তে পিছিয়ে এলো নিবারণবাবুর দিকে। এরাও খেলবে আমাদের সাথে? হ্যাঁ তো। নিবারণবাবু আনন্দে চিৎকার করে কালিন্দীকে কোলে তুলে নিলেন। কালিন্দীর ছোট ফ্রক
অনেকখানি উঠে গেছে। দুটো নগ্ন মসৃণ সরু পা ঝুলতে ঝুলতে কখনো এসে ঠেকছে নিবারণবাবুর পায়ের কাছে। তিনি এবার কালিন্দির গালটা জোরে চেপে ধরে চুমু খেয়ে নিলেন। সাহেব দুজনে এসেও এবার কালিন্দির হাত ধরে খেলতে শুরু করলো। নীল গেঞ্জি পরা সাহেবটা নিবারণবাবুর দিকে তাকিয়ে কেমন যেন একটা হাসি হেসে বলল, নিবারণবাবু হাসতে হাসতে নিজের মুখটা এবার সরাসরি কালিন্দির বুকের মধ্যে ঘষে দিয়ে বলল, কিড হলে কি হবে সাহেব, খুব খেলতে ভালোবাসে। এই তো ওর দিদিরা সব খেলার ভয়ে পালিয়ে গেল, কালিন্দি কিন্তু খেলবে বলে এখনো আমাদের সাথে থেকে গেছে। মেরুন গেঞ্জি পরা সাহেবটা এগিয়ে এসে নিবারণবাবুর কোল থেকে কালিন্দিকে এবার প্রায় ছিনিয়ে নিয়ে নিজের কোলে নিয়ে নিল। সেই সাহেবের এক হাত কালিন্দিকে বেষ্টন করে রেখেছে, অন্য হাত ঘোরাফেরা করছে তার ফ্রকের নিচে। কি যে বলল সাহেব কিছু বুঝতে না পেরে কালিন্দি এবার নিবারণবাবুর দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল খানিকক্ষণ। এতক্ষণে বোধহয় কালিন্দিও বুঝেছে কিছু একটা গণ্ডগোল হচ্ছে। নিবারণবাবু আবার কালিন্দিকে ছিনিয়ে নিল সাহেবের কোল থেকে। সাহেব বলছে তুমি আমাদের সাথে খেলবে তো? কি খেলবে না তুমি? কানামাছি ভোঁ। খেলবো তো। কালিন্দি ঘাড় নাড়ল। সে তো কখন থেকে খেলতে চায়, কিন্তু এরা তো কেউ খেলছেই না, শুধুই তাকে আদর করছে। কখন খেলবে? এই তো, না না না, আর দেরি করা ঠিক হবে না, এক্ষুনি আমরা খেলা শুরু করব। কানামাছি ভোঁ। তিনজনেই হেসে উঠল। কেমন যেন সবকিছু হঠাৎ করেই বদলে গেল। একটু আগেই সবকিছু কি সুন্দর ভালো ছিল। কালিন্দির এখানে থাকতে ইচ্ছে করছিল, মজা লাগছিল। এখন যেন কিছুই ভালো লাগছে না, খেলতেও ইচ্ছে করছে না। কেমন যেন কান্না পাচ্ছে কালিন্দির। কাঁদো কাঁদো গলায় কালিন্দি বলে উঠল, আমার আর ভালো লাগছে না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাব। তিনজনে এবার হো হো করে হেসে উঠল। নিবারণবাবু হাসতে হাসতে বললেন, ওই দেখো, এরও আবার ঘুম পেয়ে গেল। কিন্তু এখন ঘুম পেলে কি হবে বলো? আমরা তাহলে কি করে খেলবো? এই তো একটুখানি খেলবো, শুধু কানামাছি ভোঁ। নিবারণবাবু এসে এবার একটা কালো রুমাল দিয়ে কালিন্দির চোখ বেঁধে দিল। ঠিক তখনই একজন সাহেব এসে কালিন্দির দুটো হাত পিছনে এনে বেঁধে দিল। এবার কালিন্দি চেঁচিয়ে উঠল, আমার হাত বাঁধছো কেন? আমি খেলবো না, আমাকে ছেড়ে দাও আমাকে, আমি খেলবো না। আমরা এভাবেই যে কানামাছি খেলি, হাতও বাঁধা থাকে, চোখও বাঁধা থাকে। না না, আমি এরকম খেলা খেলবো না, আমি ঘুমোতে যাব, আমি খেলবো না। নিবারণবাবু এবং সাহেব দুজনে এবারে হাসতে লাগলো। নিবারণবাবু বললেন, না না না, এখন তো ঘুমাতে গেলে চলবে না, এখন তো খেলা শুরু হয়ে গেছে। চল খেলা হোক। কানামাছি ভোঁ, কানামাছি ভোঁ। তিন দিক থেকে তিনজন একবার করে ছুঁয়ে দেয় কালিন্দিকে, কখনো বুকে, কখনো কোমরে, আবার কখনো পিছনে, আর চিৎকার করে ওঠে, কানামাছি ভোঁ। কালিন্দি বোকার মতো হাত আর চোখ বাঁধা অবস্থায় দাঁড়িয়ে থাকে মাঝখানে, আর এক নাগারে কেঁদে চলে, আমি আর খেলবো না, আমাকে যেতে দাও, আমি আর খেলবো না, আমি ঘুমোতে যাব, আমি খেলবো না। নিবারণবাবু সুর করে কানামাছি ভোঁ বলতে বলতেই আলমারি খুলে বিদেশি মদের বোতল বার করলেন। উঁচু পালঙ্কের ওপর তিনজনে বসে আকণ্ঠ পান করল সেই সোনালি তরল। কালিন্দি এখনো ওভাবেই দাঁড়িয়ে বিড়বিড় করে বলে চলেছে, আমি আর খেলবো না, আমি ঘুমোতে যাব, আমি আর খেলবো না, আমি ঘুমোতে যাব। বেশ কিছুক্ষণ চারিদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে টুংটাং শব্দ হচ্ছে। সকলে খাটে বসে আনন্দে মদ খাচ্ছে। বেচারি কালিন্দি দেখতে পাচ্ছে না।
তার মনে হচ্ছে সব দিক অন্ধকার, কোথাও কিছু নেই, সে একা দাঁড়িয়ে আছে। কি জানি কি ভেবে সে পিছোতে থাকে। পেছোতে পেছোতে একসময় ধাক্কা খেয়ে যায় দরজায়। সেখানে দাঁড়িয়েই আবার চিৎকার করে কেঁদে ওঠে, ও দিদিমণি, ও দিদি, আমাকে নিয়ে যাও, আমি খেলবো না, এটা একটা পচা খেলা, আমি খেলবো না, আমি ঘুমোতে যাব, আমি ঘুমোতে যাব। মেরুন জামা পরা সাহেবটা একবার চিন্তিত মুখে বলে ওঠে, She is shouting. নিবারণবাবু পুরো গ্লাসের তরলটা গলায় ঢেলে একবার চকাত করে শব্দ করে বলল, হ্যাঁ একটু বেশি জানাচ্ছে, তবে ওই সাউথ টাউন নিয়ে বেশি ভেবো না সাহেব। মেয়েদের থাকার জায়গাটা অনেক দূরে, সেখানকার চিৎকার অত অবধি যাবে না, আর গেলেও এখানে কেউ আসবে না ওকে বাঁচাতে। আর এলে তো ভালোই, আরেকজনের সাথেও কানামাঝি খেলা যাবে। হ্যাঁ, তাছাড়া নিচে পাড়ায় আছে তো আমার কুন্দ আর হরিমতি, ওরা এখানে আসতে দেবে নাকি কাউকে? কালিন্দী হাত বাঁধা অবস্থায় পিঠ দিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে বারবার আর চিৎকার করছে। নিবারণবাবু এবারে উঠে দাঁড়ালেন। অনেক হয়েছে, এবার খেলাটা শেষ করতে হবে। এবার তিনজনেই একটু একটু করে এগিয়ে যেতে লাগলো কালিন্দীর দিকে। কানামাছি বো বো যাকে পাবি তাকে ছো, কানামাছি বো বো যাকে পাবি তাকে ছো, কানামাছি বো বো যাকে পাবি তাকে ছো, কানামাছি। মেরুন জামা পরা সাহেবটা এবার কালিন্দীর ফ্রকের হাতাটা টেনে ছিঁড়ে দিল। চিৎকার করে উঠল কালিন্দী। আস্তে আস্তে তিনজন কালিন্দীর চারিদিকে ঘুরছে আর খাবলা দিয়ে তার জামা টেনে ছিঁড়ে আনছে। এক একবার করে চিৎকার করে বলছে, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। আর খাবলে ছিঁড়ে আনছে কালিন্দীর জামা। একটু বাদেই দেখা গেল কালিন্দী সম্পূর্ণ নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, বিড়বিড় করে কেঁদে চলেছে। এতটাই ভয় পেয়ে গেছে বেচারি যে আর চিৎকার করে কাঁদতেও পারছে না। তিনজনে এবার একসাথে ঝাঁপিয়ে পড়ল তার কিশোরী শরীরটার উপর। একটা হরিণ শাবকের ওপর তিনটে হায়না যেভাবে ঝাঁপিয়ে পড়ে, অনেকটা সেভাবেই ঝাঁপিয়ে পড়ল। ব্যথায়, যন্ত্রণায়, ভয়ে কালিন্দীর মুখ দিয়ে শুধু গোঁ গোঁ শব্দ ভেসে এলো। এদিকে তিনটে রাক্ষস তখন তুমুল উত্তেজনায় চিৎকার করছে, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। নিবারণবাবু আর তার বন্ধু দুজন সাহেব চলে গেছেন, পাঁচজন মেয়েকেও সাথে করে নিয়ে গেছেন। তারা নাকি পড়াশোনায় খুব ভালো, তাই তাদের শহরের স্কুলে হোস্টেলে থেকে পড়ার ব্যবস্থা করে দিয়েছেন নিবারণবাবু। কালিন্দী ঠিক কোথায় কেউ জানতে পারল না। যারা আশ্রমে থেকে গেল তারা হয়তো ভাবল কালিন্দী নিবারণবাবুর সাথে কলকাতা গেছে, আর যারা কলকাতা গেল তারা হয়তো ভাবল সারা রাত খেলাধুলো করে মেয়েটা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। নিবারণবাবু চলে যাওয়ার পর সব দিক গুছিয়ে হরিমতি এলো নিবারণবাবুর ঘরে। খাটের ওপর কালিন্দী পড়ে আছে, শরীরে একটা সুতোও নেই। চোখটা এখনো বাঁধা, হাত দুটো বাঁধা অবস্থাতেই ওপর দিকে সোজা করে রাখা। দুটো সদ্য ফোটা স্তনবৃন্ত দাঁত দিয়ে ছিঁড়ে নিয়েছে, সেখান দিয়ে এখনো তাজা রক্ত বেরিয়ে আছে। একটা পা এমনভাবে বেঁকে আছে দেখেই বোঝা যাচ্ছে ওটা ভেঙে গেছে। জনিপথ হাঁ হয়ে বিভৎস হয়ে আছে, সারা ঘরটা রক্তাক্ত। মনে হচ্ছে কাল যেন সারা রাত এখানে তিনটে নরপিশাচ তাণ্ডব করেছে। হরিমতি মাথায় হাত দিয়ে উবু হয়ে বসে পড়ল। কিছুক্ষণ এই দৃশ্য এক নাগারে দেখলে নিজেরই শরীর খারাপ হয়ে যাবে। হরিমতি দরজাটা ভেজিয়ে দিয়ে ছুটে গেল নিচে। নিবারণবাবু একদিন আসলেই সব কাজ কেমন যেন অগোছালো হয়ে যায়। সব দিক সামলে কুন্দমতি নিজের ঘরের চেয়ারে একটু হেলান দিয়ে বসেছিল।
হরিমতি ঝড়ের মতো এসে ঠুকলো সেখানে। আরে এখানে এমন পায়ের উপর পা তুলে বসে থাকলে হবে? ওপরে চলুন। ওপরে আবার কি আছে? ও মিনসে তো চলে গেছে। সে তো গেছে, কিন্তু মেয়েটাকে তো ছিঁড়ে খুঁড়ে ফেলে রেখে গেছে। ওটার এবার কি ব্যবস্থা করব বলুন? ফোন করুন তো একবার স্যারকে, জিজ্ঞাসা করুন কি করব। উফ, আর পারি না বাবা। তা আছে নাকি গেছে কে জানে, অত কাছে গিয়ে দেখার সাহস হয়নি আমার। তবে থাকলেও মনে হয় বেশিক্ষণ থাকতে পারবে না। ওভাবে আবার বেঁচে থাকা যায় নাকি? আর আপনি যেন চেনেন না ওই নিবারণ মুখ পোড়াকে? আপনি আমি দুজনেই তো জানি চিড়ে খুঁড়ে খাবলে খুবলে না খেলে ও শান্তি হয় না। কাল আবার আরো দুটো ভূতও ছিল সঙ্গে। ও মেয়ার বেঁচে থাকবে নাকি? চল একবার গিয়ে দেখি। গিয়ে যা দেখলেন তাতে তিনিও প্রথমটায় টাল খেয়ে দরজার সাথে ধাক্কা খেলেন। বুঝতে পারলেন হরিমতি প্রায় কিছুই বলেনি তাকে। হরিমতি এবার খানিকটা সাহস করে এগিয়ে গেল কাছে। মেয়েটার ঠোঁট এখনো নড়ছে, কি যেন বলছে বিড়বিড় করে এক নাগারে। ওরে বাবা, এ তো বেঁচে আছে এখনো। কুন্দমতি ফোন করলেন নিবারণ বাবুকে। আপনি তো বেশ সেজে গুজে রওনা দিলেন, তা যেটাকে খাটের উপর ফেলে রেখে গেলেন সেটার কি করব? নিবারণবাবু এখন গাড়িতে যাচ্ছেন। চারিদিকে খোলা ধান ক্ষেতের হাওয়া। কাল রাতের ধকলের পর শরীরটাও এখন একটু বিশ্রাম চাইছে। এসব ন্যাকা ন্যাকা কথা তার আর ভালো লাগছে না। ওকে নিয়ে কি করবে না করবে এসব যদি আমাকে বলতে হয়, তাহলে তোমাদের দুজনকে এত টাকা দিয়ে পুষছি কেন বলো তো? আরে সামলে না হয় নেব, কিন্তু যা অবস্থা করে রেখেছেন এখন একে নিয়ে কি করব সেটা তো বলুন। মেয়েটা তো এখনো বেঁচে আছে। বেঁচে আছে? ইস, এটা তো খুব খারাপ ব্যাপার। বেঁচে আছে কেন? এক কাজ করো, ওর কানের কাছে গিয়ে একবার কানামাছি ভোঁ ভোঁ বলো, দেখবে মরে যাবে ভয়। কথাটা বলেই খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠলেন নিবারণবাবু। আরে কুন্দ, তুমি নতুন নাকি? নতুন দেখছো সব? ও একটু বাদে এমনি মরে যাবে, আর না মরলে ওর ওই বুকের ক্ষতের ওপর আলতো করে একটু চাপ দেবে, দেখবে মরাত মরাত করে সব হাড় ভাঙার শব্দ পাচ্ছ। এক কাজ করো, ওকে না কেটে বরং কুচি কুচি করে রান্না করে সবাইকে খাইয়ে দাও। মেয়েদের বলে দাও নিবারণবাবু মটনের ভোজ দিয়েছেন সকলের জন্য। কুন্দমতি মোবাইলটা হাতেই ধরে দাঁড়িয়ে রইল, আর কোনো কথা বলতে পারল না। নিবারণবাবু এসব কি বলে যাচ্ছেন, সেসব আর কানে যাচ্ছে না তার। ফোনটা বন্ধ করে দিলেন তিনি। হরিমতি বলল, কি বললো মিন সেটা? বললো কেটে সকলকে মাংস রান্না করে খাইয়ে দিতে। নিবারণবাবু মাটনের ভোজ দিয়েছেন সকলকে। জানোয়ার একটা। হরিমতি আবার ঝোঁকে পড়ে শোনার চেষ্টা করলো কালিন্দী কি বলছে। ঠোঁটের কাছে কান নিয়ে গেলে এখনো শোনা যাচ্ছে, আমি আর খেলবো না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। এ মেয়ে তো এখানে ঘুমোবো করছে। সরে আয়, ঘুমোতে দে ওকে। রাত হলে আশ্রমের পিছনের ফাঁকা জায়গাটার মধ্যে পুঁতে রেখে আসবো। এদিকটায় কাউকে এখন আসতে দিলে হবে না। হরিমতি সরে এলো। একবার নিচের হাত পা কাপড়ের ভাঁজ দেখে নিল, কোথাও ওই মেয়েটার রক্ত লেগে নেই তো। কেলেঙ্কারি ব্যাপার হয়ে যাবে তাহলে। তারপর আলতো করে দরজা বন্ধ করে দুজনেই সরে এলো সেখান থেকে। সারাদিন কালিন্দী ওইভাবেই পড়ে রইল ঘরের মধ্যে, বিড়বিড় করতে লাগলো নিজের মনে। তারপর একসময় বিড়বিড় করা থেমে গেল। শরীরটা ক্রমশ ঠান্ডা বরফ হয়ে গেল। রাত তখন কত কে জানে। আশ্রমের মেয়েরা ঘুমিয়ে পড়েছে সবাই। চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার অস্বস্তিকর একঘেয়ে ডাক শোনা যাচ্ছে। কুন্দমতি আর হরিমতি আবার এলো নিবারণবাবুর সেই ঘরে। ঘরের আলোটা জ্বালাতেই আবার সেই বিভৎস দৃশ্য। কুন্দমতি বললেন,
দেখ তো আছে না গেছে। হরিমতি এসে আলতো করে একবার হাত ছুঁয়েই সরিয়ে নিলেন। হ্যাঁ, একেবারে ঠান্ডা হয়ে গেছে। বাঁচা গেছে, চল এবার নিয়ে যেতে হবে। হরিমতি একবার টানবার চেষ্টা করলো, কিন্তু কিছু হলো না। মেয়েটা মরে একেবারে শক্ত পাথর হয়ে গেছে। এ তো একদম পাথর হয়ে গেছে, কি করবো এবার একে নিয়ে? এক কাজ কর, দুপায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাই। হরিমতি তাই করল। কালিন্দির 2 পায়ে দড়ি বাঁধা হলো। তারপর তাকে টানতে টানতে এনে ফেলা হলো আশ্রমের পিছনের আগাছার মধ্যে। এখানে হরিমতি বুদ্ধি করে খানিকটা কাজ এগিয়ে রেখেছে। বিকেলবেলাতেই একটা বড় গর্ত করে রেখেছে। এখন কালিন্দিকে সেখানে ফেলে দিয়ে গর্তটা বুঝিয়ে দিল। না, আর কোথাও কালিন্দির কোনো চিহ্ন নেই। এখন ঘরটার একটা ব্যবস্থা করতে হবে। এবার ওই ঘরটার একটা ব্যবস্থা করতে বলুন স্যারকে। ও ঘর পরিষ্কার করলেও রক্তের দাগ যাবে না। মেঝেটা ঘষে একটু পালিশ করিয়ে নেবেন, আর ঘরটা একবার রং করিয়ে নেবেন। রাত হয়ে গেছে। কুন্দমতি বসে আছেন নিজের চেম্বারে। ওপরে নিবারণবাবুর ঘর সারাইয়ের কাজ হচ্ছে। মিস্ত্রিরা বাড়ি যেতে সন্ধে করে দেয়, তাই কুন্দমতিও চেম্বার ছেড়ে যেতে পারেন না। হরিমতিও আজ আবার ছুটি নিয়েছে। যা যা কাজ করান আপনি, ইহলোকের তো 12টা বেজেই গেছে। পরলোকের একটু চিন্তা তো করতে হবে নাকি? আমার কজন বান্ধবী তারাপীঠ যাচ্ছে, আমিও চললুম। একদিন ঘুরে কাল সকালে আসব। কুন্দমতি বসে আছেন চেয়ারে। আজ কেন জানি না বড্ড ক্লান্ত লাগছে। হঠাৎ যেন ভেজানো দরজাটা দুম করে খুলে গেল। একটা ঠান্ডা হাওয়া সনসন করে ঢুকে এলো দরজা দিয়ে। তারপর আবার দরজাটা দরাম করে বন্ধ হয়ে গেল। কুন্দমতি একবার আর চোখে পুরো ব্যাপারটা দেখে আবার চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে রইলেন। ঝড়টর উঠবে বোধ হয়, সেরকম একটা গা করল না কুন্দমতি। হঠাৎ দেখল তার চেয়ারটা কেমন যেন বন বন করে ঘুরছে। কুন্দমতি এবারে ভয় পেয়ে গেল। এই কে রে, কে ঢুকেছিস? এবারে কে যেন তার কানের কাছে ফিসফিস করে বলল, খেলবে দিদিমণি? আমার সাথে খেলবে? আমার বড্ড খেলতে ইচ্ছে করছে জানো। খেলবে আমার সাথে? কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। আমার একটু ঘুম পায়নি আজ। খেলবে? খেলবে আমার সাথে? কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। খেলবে? কুন্দমতি এবার ভয় পেয়ে ধর্মর করে উঠে দাঁড়াতে গেল, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে কিসে একটা হোঁচট খেয়ে পড়ে গেল। অমনি কে যেন পেছন থেকে খিলখিল করে হেসে উঠল। এ মা, দিদিমণি যে পড়ে গেল। পড়ে গেলে কি করে হবে দিদিমণি? এখন তো আমরা খেলবো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কুন্দমতি ভয় পেয়ে মাটিতে ঘষতে ঘষতে সরতে লাগলো। কে যেন একটা আছে, কিন্তু তিনি তাকে দেখতে পাচ্ছেন না। কে 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 এমন দুষ্টুমি করছিস রে? সামনে পেলে না একেবারে ঠ্যাং ভেঙে হাতে দিয়ে দেবো বলছি। সামনে আয় একবার। দিদিমণি রাগ করছো কেন? আমি তো খেলতে চাইছি। খেলবে না? তুমি খেলবে না? আমাকে চিনতে পারছো না? আমি যে কালিন্দী। পারছো? চিনতে পারছো আমাকে? এবার তো খেলবে। এবার তো খেলবে আমার সাথে। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো।
কুন্দমতি ভয়ের চোটে এবার ছুটে দরজা খুলতে গেলেন, কিন্তু দরজাটা এমনভাবে বন্ধ হয়েছে যে কুন্দমতি আর খুলতে পারছেন না সেটা। গায়ের জোরে টান দিলেন, কিন্তু তবুও খোলা গেল না। ওদিকে পিছন থেকে আবার হাসির শব্দ ভেসে এলো। হাসিটা যেন সারা ঘরময় ভেসে বেড়াতে লাগলো। না না দিদিমণি, আজ তোমাকে ছাড়বো না, আজ তোমাকে কিছুতেই ছাড়বো না, আমার সাথে খেলতেই হবে। কানামাছি ভো ভো, যাকে পাবে তাকে ছো। কালিন্দী, ও মা কালিন্দী, আমার উপর রাগ করলি কেন মা? আমি কি তোকে খেলতে পাঠিয়েছি নাকি? তুই তো জেদ করলি। এবারে কে যেন রেগে কুন্দমতির চুলের মুঠি ধরে টেনে এনে দরাম দরাম করে দেওয়ালে ঠুকতে লাগলো। তুমি আমাকে খেলতে বলোনি, কিন্তু ওই রাক্ষসটা কোন খেলার কথা বলছে সেটা তো তুমি জানতে না? বলো, জানতে না? আবার সজোরে কুন্দমতির মাথাটা ঠুকে দিল দেওয়ালে। কুন্দমতি হাউ হাউ করে কেঁদে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ জানতাম, কিন্তু কিন্তু আমি কি করব? তুমি কি করবে? তুমি এখন আমার সাথেই খেলবে, আমার সাথেই খেলবে। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কুন্দমতি ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকার শুনবে কে? মেয়েরা সবাই ঘুমিয়ে পড়েছে, আর না ঘুমিয়ে থাকলেও তাদের ঘর অনেকটা দূরে, অত দূর অবধি এদিককার আওয়াজ পৌঁছয় না। এবারে কে যেন কুন্দমতির দুটো হাত পেছনে নিয়ে গিয়ে বেঁধে দিল, তার চোখে একটা কালো কাপড়ের ফেঁটটি পরিয়ে দিল। কুন্দমতি কিছু দেখতে পাচ্ছে না, চেয়ার টেবিল, নিজের চেম্বারের জানলা দরজা কিচ্ছু না। শুধু সেই গাঢ় অন্ধকারের মধ্যে কুন্দমতি দেখল কালিন্দীর রক্তাক্ত নগ্ন দেহ। পাটা অদ্ভুতভাবে বেঁকে আছে, হাত দুটো মাথার উপর তোলা, দুটো সদ্য ফোটা স্তন্যবৃন্ত উপড়ানো, সেখান থেকে রক্ত বের হচ্ছে। যে পাটার ভরে দাঁড়িয়ে আছে সেটাও রক্তাক্ত, সারা শরীরে অসংখ্য ক্ষত। কুন্দমতি কেঁদে ফেলল, আমাকে আমাকে ছেড়ে দে মা। আজ তো আমি ছাড়বো না। সেদিন তো আমাকে কেউ ছাড়েনি। তুমি তো জানতে দিদিমণি, সব জানতে, সব। তবু তো তুমি আমাকে বাঁচাতে আসোনি। এখন তো আমি ছাড়বো না আমি। আমার সাথে খেলতেই হবে। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কালিন্দী এবার কুন্দমতির শাড়ি ধরে টান দিল, কখনো খাবলা মেরে ব্লাউজের খানিকটা ছিঁড়ে নিল। কুন্দমতির হাত বাঁধা, তিনি বাধা দিতে পারছেন না, শুধু চিৎকার করছেন। ঘরের দরজাটা যেমন হঠাৎ খুলেছিল তেমনি হঠাৎ করেই খুলে গেল। কুন্দমতি বারান্দা দিয়ে হাত পা চোখ বাঁধা অবস্থায় দৌড়চ্ছেন। কখনো কখনো কোনো থামের সাথে ধাক্কা খেলে তিনি ভাবছেন কেউ হয়তো এসেছে তাকে বাঁচাতে। কুন্দমতি চিৎকার করে সাহায্য চাইছেন, বাঁচাও, বাঁচাও আমাকে, প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। কিন্তু কেউ কোথাও নেই, শুধু অন্ধকার, ভয়ানক অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে কখনো কখনো ভেসে উঠছে কালিন্দীর সেই বীভৎস রক্তাক্ত দেহ। আর তখনই কে যেন তার শরীর থেকে খাবলা মেরে শাড়ি টেনে ছিঁড়ে নিচ্ছে। কুন্দমতি এদিক ওদিক থেকে ধাক্কা খেতে খেতে পৌঁছলো আশ্রমের পিছনের সেই খালি জমিটাতে, যেখানে কিছুদিন আগেই তিনি আর হরিমতি এসে পুঁতে দিয়ে গিয়েছিল কালিন্দীর মৃত শরীরটাকে। কুন্দমতি সেই চোখ বাঁধা অবস্থায় গাঢ় অন্ধকারের মধ্যে দেখতে পেল সহস্র সহস্র কীট পতঙ্গ তার উপরে ঝাঁপিয়ে পড়ছে, তার শরীরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর কালিন্দী তার শরীরের চারিদিকে এক পায়ে লাফিয়ে লাফিয়ে সুর করে করে বলে যাচ্ছে, কানামাছি ভো ভো, যাকে
যাকে পাবি তাকে ছো। কুন্দমতি বারবার চিৎকার করে সাহায্য চাইল, কিন্তু কেউ যেন তার আওয়াজ শুনতেই পেল না। একটু বাদে তার শরীরটা কেমন যেন নিথর হয়ে গেল, শুধু ঠোঁট দুটো কাঁপছে। এবারে কালিন্দী আবার তার কানের কাছে এসে বলল, খুব মরতে ইচ্ছে করছে না? মনে হচ্ছে মরে গেলেই শান্তিতে ঘুমোনো যাবে, তাই তো? কিন্তু আমি তো এক্ষুনি ঘুমোতে দেব না। আমার খেলার স্বাদ যে এখনো মেটেনি। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। চোখ বাঁধা, হাত বাঁধা, নগ্ন অবস্থায় পড়ে আছে কুন্দমতি, ঠিক যেখানে কয়েকদিন আগে কবর খোঁড়া হয়েছিল কালিন্দীর, সেইখানে চিত হয়ে পড়ে আছে কুন্দমতি। আর তার মাথার কাছে বসে আছে কালিন্দী। এক মনে যেন সাজিয়ে চলেছে সে কুন্দমতিকে। ঠিক যেভাবে তার দেহটা পড়েছিল সেইভাবে যেন কুন্দমতির শরীরটাও পড়ে থাকে। প্রথমে দুটো হাত মাথার ওপরে তুলে দিল, তারপর কুন্দমতির বুকের ওপর আঁচড়াতে লাগলো। সারা রাত কুন্দমতির শরীরটা নিয়ে যেন ইচ্ছে মতো খেলা করলো কালিন্দী। তোমরা শুনছো স্কেরি টেলসের আজকের গল্প কানামাছি ভোঁ ভোঁ। গল্পটা এত দূর যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে এক্ষুনি লাইক করো, আর স্কেরি টেলসে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো। আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন, গল্পে কালিন্দী সবার আগে কাকে শাস্তি দিয়েছিল? সঠিক উত্তর আমায় কমেন্ট করে তোমরা জানাও। সকাল হয়েছে। হরিমতি প্রথম ট্রেনেই ফেরত এসেছে, কিন্তু এসেই কেমন যেন খটকা লাগলো তার মনে। মেয়েগুলো সব নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, কেমন যেন ছন্ন ছাড়া লাগছে সব। অফিস ঘরের দিকে গিয়েও কেমন যেন বুকটা ছ্যাঁত করে ওঠে হরিমতির। দরজা জানলা সব হাট করে খোলা, চেয়ারটা উল্টে পড়ে আছে। কুন্দমতির খাওয়া জলের গ্লাসটা ভেঙে পড়ে আছে মাটিতে। টেবিলের কাগজপত্র সব লণ্ডভণ্ড। হরিমতি নিজের ব্যাগ সুটকেস সব মাটিতে রেখে সারা বাড়ি দৌড়ে দেখে নিল একবার। ওপরে নিবারণবাবুর ঘরে মিস্ত্রিরা কাজ করছে, তারাও কুন্দমতিকে কেউই দেখেনি সকাল থেকে। হরিমতি মেয়েদের থাকার জায়গাটা একবার ঘুরে এলো, তারাও কেউ দেখেনি। বুকটা যেন ধুকপুক করছে হরিমতির, কি যেন একটা কু ডাকছে মনের মধ্যে। হরিমতি আস্তে আস্তে আশ্রমের সেই ফাঁকা জায়গাটায় গেল, আর যেতেই দেখতে পেল সম্পূর্ণ নগ্ন অবস্থায় পড়ে আছে কুন্দমতি। ঠিক যেখানে সে আর কুন্দমতি কদিন আগে পুঁতে দিয়ে গিয়েছিল কালিন্দীকে, সেখানেই পড়ে আছে সে, দুহাত উঁচু করে বাঁধা, সারা শরীর রক্তাক্ত, আর একটা পা এমন অদ্ভুতভাবে বেঁকে আছে যে দেখলেই বোঝা যায় পাটা কেউ যেন ভেঙে দিয়েছে মুচড়ে গিয়ে। হরিমতি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে এগিয়ে এলো। এখনো মরেনি কুন্দমতি, ঠোঁটটা অল্প অল্প নড়ছে, কি যেন বিড়বিড় করে বলছে। হরিমতি এগিয়ে এলো আস্তে আস্তে। কি হলো? এ কি করে হলো? এ কে করলো এমন অবস্থা আপনার? আমি ঘুমোবো, খুব ঘুম পেয়েছে, আর খেলবো না আমি, আমাকে ছেড়ে দাও। চমকে উঠল হরিমতি। এ তো একদম হুবহু এক ধরনের কথা। এই কথাগুলোই তো কালিন্দী বলেছিল। হরিমতি তাড়াহুড়ো করে নিবারণবাবুর নাম্বার খুঁজে ফোন করল। ওপাশ থেকে ফোন তোলা মাত্র হরিমতি চেঁচিয়ে উঠল, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে তো আপনি এরকম ছিঁড়ে করে শেষ করেন, এখন কি আমাদেরও এমন করে মারবেন ঠিক করেছেন? নিবারণবাবু এসব ব্যাপারে কিছুই জানেন না। স্বাভাবিকভাবেই তিনি বেশ বিরক্ত হয়ে বললেন, কি হয়েছে নাকি? সকাল সকাল এমন কাকের মতো কা কা করছিস কেন? কাল রাতে ঘুম হয়নি নাকি? হরিমতি তবু যেন বিশ্বাসই করতে চায় না যে নিবারণবাবু কিছুই জানেন না। আপনি কিছুই জানেন না বলতে চান? কাল রাতে আপনি আসেননি এখানে? কুন্দ দিদিকে কে এভাবে মারলো? আপনি কিছুই জানেন না? এটা আপনি ছাড়া কারোর কাজ হতেই পারে না।
হরিমতির এত কথার মধ্যে শুধু কুন্দমতির মরার কথাটাই কানে গেল নিবারণবাবুর। কি সব বলছিস তুই? কুন্দর কি হয়েছে? আর আর আমি কোত্থেকে যাব? আমি তো এই কদিন আগে ঘুরে এলাম। আমি তো বছরে একবারই যাই শিমুলতলায়। বিনা কারণ ওখানে কেন মারতে যাব? হরিমতির হাত থেকে ফোনটা পড়ে গেল। আশ্রমের এই দিকটা একেবারে ফাঁকা। হঠাৎ করেই কেমন যেন একটা ঠান্ডা হাওয়া ঘুরপাক খেতে খেতে এগিয়ে এলো হরিমতির কাছে। তারপর সেই হাওয়াটাই ঘুরপাক খেতে খেতে তার কানের কাছে বলতে লাগলো, কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভোবো, যাকে পাবি তাকে ছো। সেদিনের সেই 6 জন মেয়ে যারা রাতের বেলায় এসেছিল নিবারণবাবুর ঘরে, তাদের সবাইকে একসাথে ডেকে এনেছেন ঘরে। আজ আর কোনো ভনিতা নয়, কোনো নাটক নয়। প্রত্যেকটা মেয়ে ঘরে ঢুকতেই 4 জনের হাত খাটের স্ট্যান্ডের সাথে আর 2 জনের হাত জানালার রডের সাথে বেঁধে দিয়েছেন। সেই 2 জন সাহেবও এসে হাজির হয়েছেন আজকে। মেয়েগুলো ভয়ে চেঁচাতে গিয়েছিল, তাতে নিবারণবাবু একটি মেয়েকে এত জোরে চড় মারলেন যে মেয়েটা জোরে কাঁদতেও ভুলে গেল, শুধু ফোঁপাচ্ছে। অন্যরা কেউ কিছু বুঝতে না পেরে চুপ করে আছে। আজকে নিবারণবাবু হঠাৎ করে কেন যে এমন ভয়ঙ্কর রূপ নিয়েছেন সেটা ওই সাহেব দুজনও ঠিক করে বুঝতে পারছেন না। একজন সাহেব জিজ্ঞেস করল, হোয়াট হ্যাপেন নিবারণ? কি হয়েছে তোমার? আজ এতটা রেগে আছো কেন? কেন রেগে আছি? বিদ্রোহ করার স্বাদ জেগেছে মেয়েগুলোর। আমি নিশ্চিত ওরাই মেরেছে কুন্দকে। আমাকে কি হরিমতি ভেবেছে নাকি যে যা বোঝাবে অমনি বুঝে যাব? এখনো বেচারি ভয়ে গুটি সুটি মেরে বসে আছে আর বলে নাকি সেদিনের সেই কালচে মেয়েটা ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আজ এই প্রত্যেকটা মেয়ের সাথে আমি সেদিনের মতো কানামাছি ভোঁ ভোঁ খেলবো। তারপর দেখি কোন ভূত আসে। সাহেব দুজন একসাথে এতগুলো মেয়ের সাথে কানামাছি খেলার কথা শুনেই হেসে উঠল হো হো করে। নিবারণবাবু সকালবেলা হরিমতির কাছে কুন্দর কথা শুনেই ছুটে এসেছিলেন। কলকাতা থেকে এই শিমুলতলা তো আর কম রাস্তা নয়। আস্তে আস্তে প্রায় দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে সময়। কুন্দর এই অবস্থা দেখে হরিমতিও কেমন যেন একটা পাথরের মতো হয়ে গিয়েছিল। সেই যে আশ্রমের পিছনে কুন্দর রক্তাক্ত দেহের সামনে বসেছিল তেমনই বসেই রইল। কুন্দর তখনও জ্ঞান ছিল, কিন্তু হাসপাতালে গিয়ে লাভ হবে না। যা অবস্থা শরীরের, বাঁচা সম্ভব নয়। উল্টে লোক জানাজানি হয়ে কেলেঙ্কারি হবে, এইটুকু বোধ হরিমতির আছে। যতক্ষণ না নিবারণবাবু এসেছেন ততক্ষণ সে ওইখানেই বসেছিল। নিবারণবাবু সন্ধ্যের পর যখন এসেছিলেন তখন অবশ্য আর দেহে প্রাণ ছিল না কুন্দমতির। কুন্দর মৃতদেহ দেখার পর থেকেই নিবারণবাবু ক্ষেপে উঠেছেন। বুঝেছি, সেদিনের ঘটনাটা তোমরা চেপে রাখতে পারোনি, তাই এরকম কাণ্ড হয়েছে। আশ্রমের মেয়েগুলোই খুন করেছে কুন্দকে, তাই তো? হরিমতি তখনও পাথরের মূর্তির মতো বসেছিল। না স্যার, আমি নিজে কানে শুনেছি। কালিন্দী এসেছিল, ও কাউকে ছাড়বে না স্যার। তোকে বলেছে? যত সব অশিক্ষিত মূর্খের দল। বুঝেছি, আশ্রমের মেয়েরা সব দল পাকাচ্ছে। আজই সবকটার গায়ের চামড়া তুলে নেব। দেখবে তখন কেমন হরহর করে বলবে যে কে এই কাণ্ডটা ঘটিয়েছে। তারপরে তিনি ফোন করে তার 2 সাহেব বন্ধুকেও ডেকে আনিয়েছেন। আর কোনো রাগঢাক নেই। সেদিন কালিন্দির সাথে আরও যে 6 জন মেয়ে নিবারণবাবুর ঘরে গিয়েছিল সকলকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসেছেন। একটু আগে যে মেয়েটাকে চড় মেরেছিলেন নিবারণবাবু, সে বোধহয় অজ্ঞান হয়ে গেছে, মাথাটা একদিকে হেলে গেছে। নিবারণ এগিয়ে গেলেন জানালার রডের সাথে বাঁধা একটা মেয়ের দিকে। ভয়ে মেয়েটা কুঁকড়ে আছে। নিবারণবাবু মেয়েটার চুলের মুঠি ধরে জোরে ঝাঁকিয়ে দিলেন। ব্যথায় মেয়েটা কোকিয়ে উঠল। কিরে, কি নাম তোর? সরস্বতী। সরস্বতী? আরও জোরে টান দিলেন নিবারণবাবু।
মেয়েটি আরও জোরে কোকিয়ে উঠল। এই সরস্বতী, তুই মেরেছিস কুন্দকে? আমি কিছু করিনি, আমি কিছু জানি না। জানিস না? তুই কিছু জানিস না? তাহলে বল, কে জানে যে কে খুন করেছে কুন্দকে? মেয়েটা এবারে জোরে কেঁদে উঠল। মেরুন জামা পরা নিবারণবাবুর বিদেশি বন্ধু এবারে এগিয়ে এসে সরস্বতীর চিবুক ধরে তার ঠোঁট দুটো কামড়ে ধরল। পেছন থেকে অন্যজন বলে উঠল, চলো আমরা কানামাছি ভো ভো খেলা শুরু করি। খেলা শুরু হলেই সবাই ভোল্টে শুরু করে দেবে। নিবারণবাবু মেয়েটার হাতের দড়ি খুলে টানতে টানতে তাকে ঘরের মাঝখানে নিয়ে এলো। সরস্বতী কাঁদতে কাঁদতে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েছিল। নিবারণবাবু আবার তার চুলের মুঠি ধরে উঠিয়ে দাঁড় করিয়ে দিলেন। একটা কালো কাপড় নিয়ে এসে বেঁধে দিলেন তার চোখ। তারপর তাকে ধাক্কা মেরে এক জায়গাতেই ঘুরিয়ে দিলেন। মেয়েটা ডুকরে ডুকরে কাঁদছে আর বলছে, আমি কিছু জানি না, আমি মারিনি দিদিমণিকে। 3 দিক ঘিরে রেখেছে নিবারণবাবু আর তার বন্ধুরা। নিবারণবাবুর মুখের ছবি আস্তে আস্তে বদলে যাচ্ছে। আগে যে ভীষণ একটা রাগ ছিল সেটা বদলে গিয়ে এখন লোভী হিংস্র চোখটা চকচক করে উঠল। তিনি চিৎকার করে বলে উঠলেন, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। ঝেঁকে ফেবি ঠেকেছ। নিবারণবাবু এগিয়ে এসে মেয়েটির শাড়ি ধরে টান দিল। একটু একটু করে বিবস্ত্র হচ্ছে মেয়েটি। চোখে দেখতে না পেলেও সবটাই বুঝতে পারছে সে। লজ্জায় ভয়ে চিৎকার করতেও সাহস হচ্ছে না। অন্য মেয়েরাও ভয়ে চিৎকার করছে। নিবারণবাবু হাতের কাছে একটা লাঠি পেয়ে সপাটে চালিয়ে দিলেন দুটো মেয়ের পায়ের উপরে। ঘরের মধ্যে তখন একটা ভয়াবহ পরিবেশ। সব কিছু কেমন যেন বড্ড নৃশংস। ঘরের দরজাটা বন্ধ ছিল। হঠাৎ করেই দরজাটা যেন খুলে গেল আর বাইরে থেকে কেউ যেন সেখানে হরিমতিকে ছুঁড়ে ফেলে দিল। হরিমতি মাটিতে পড়ে কাঁতরাতে লাগলো। নিবারণবাবু বিরক্তিতে থমকে উঠলেন। ওই দেখো, এর আবার কি হলো? মরণ, এভাবে এলি কেন এখানে? তুইও কি কানামাছি খেলবি নাকি? বুড়ির আবার ছুরি আবার সাজ জাগলো নাকি রে? খ্যাক খ্যাক করে হেসে উঠল সবাই। 3 জনে আবার চিৎকার করে উঠল আনন্দে। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। হ্যাঁ, বল বল বল। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। হরিমতি এবার আঙুল দিয়ে বাইরের দরজার দিকে তাকালো। ওই যে কালিন্দী। এতক্ষণে বোধহয় নিবারণবাবুর চোখ গেল দরজার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে এক কালো ছায়ামূর্তি। এই প্রথমবার নিবারণবাবু থতমত খেয়ে গেলেন। কে কে ওখানে? আমি কালিন্দী, চিনতে পারছো না আমায়? আমি খেলবো তো, আমাকে ছাড়াই খেলতে শুরু করে দিলে। হ্যাঁ, তোমরা আমাকে ছাড়াই খেলতে শুরু করে দিলে। হরিমতি এবার নিজেকে কোনো মতে সামলে উঠে বসলে। কি বলেছিলাম এবার বুঝেছেন তো? মেয়েটা ফিরে এসেছে, শেষ করে দেবে এবার সব কিছু। হ্যাঁ, আমি ফিরে এসেছি। এবার তো সকলের সাথে খেলবো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। নিবারণবাবু হরিমতিকে প্রায় ডিঙিয়ে হুড়মুড় করে দরজা দিয়ে বের হতে গেল, কিন্তু ততক্ষণে দরজাটা আবার ধরাস করে বন্ধ হয়ে গেল। কালিন্দী নিবারণবাবুর জামার কলার ধরে টেনে পিছিয়ে নিয়ে এলো। কি পালিয়ে গেলে কি করে হবে? আমি তো খেলবো এখন।
আজ সারা রাত খেলবো। কানামাছি ভো ভো, যাকে পাবি ডাকেছ। নিবারণবাবু আজ পর্যন্ত কতবার কত রকম খেলা খেলেছেন, কিন্তু এই প্রথমবার কেউ যেন ধীরে ধীরে এগিয়ে আসছে তার সঙ্গে খেলার জন্য। কালিন্দী আস্তে আস্তে এগিয়ে আসছিল নিবারণবাবুর দিকে। তারপর হঠাৎ কি যেন একটা মনে পড়ায় একটু ঘুরে গিয়ে দাঁড়ালো সরস্বতীর সামনে। কি যেন এক মন্ত্র বলে খুলে গেল সরস্বতীর চোখের বাঁধন, হাতের বাঁধন। সামনে কালিন্দীর ওরকম রূপ দেখে সে আরও ভয় পেয়ে গেল। খাটের সাথে বাঁধা একটি মেয়ে চিৎকার করে ডেকে উঠল, কালিন্দী, তুই এসেছিস? কালিন্দী, দিদিমণি তো বলেছিল এই লোকটার নাকি তোকে খুব পছন্দ হয়েছে, তাই তোকে শহরে নিয়ে গেছে। এরা সবাই খুব খারাপ লোক, খুব বাজে। খেলার নাম করে আমাকে সারা রাত ধরে আটকে রেখে এই শরীরটা নিয়ে যা ইচ্ছে তাই করেছে। আজ তোমরা দেখবে আমি এই লোকটার সাথে কি করি। একটা সামান্য সুযোগ পেয়েছে নিবারণবাবু। কালিন্দী তার দিদিদের পেয়ে অল্প সময়ের জন্য বোধহয় নিবারণবাবুকে ভুলে গেছে। দিদিদের সাথে কথা বলতেই সে ব্যস্ত হয়ে গেছে। এই সুযোগটার যোগ্য ব্যবহার করল নিবারণবাবু। প্রায় লাফ মেরে দরজার কাছে গিয়ে দরজাটা টান দিতেই খুলে গেল। একটা বাঁকা হাসি হাসলেন নিবারণবাবু। মেয়েগুলো বোধহয় এই রকমই হয়। মরে গিয়েও শালির স্বভাব বদলালো না। কটা মেয়েকে পেয়ে অমনি মনের সুখে আড্ডা মারতে বসে গেছে। তাই করুক, আড্ডাই মারুক, এই সুযোগে পালাতে হবে। নিবারণবাবু আর এক মুহূর্ত দেরি না করে সেই খালি দরজা দিয়ে হুড়মুড় করে দৌড় দিল। কালিন্দী একবার শুধু ঘাড় ঘুরিয়ে দেখল সেই দিকে। কালিন্দীকে দেখে দুজন সাহেবও দুদিকে ছিটকে পড়েছিল। নিবারণবাবুকে পালাতে দেখে এবার তারাও পালানোর চেষ্টা করল, কিন্তু কালিন্দীর ইশারায় আবার দরজাটা বন্ধ হয়ে গেল। কি হলো সাহেব, পালিয়ে গেলে চলবে নাকি? খেলবে না? আমার সাথে খেলবে না? সরস্বতী এবং অন্য মেয়েরা এতক্ষণে বেশ মজা পেয়েছে। তাদের হাতের বাঁধন খুলে গেছে। সরস্বতী খিলখিল করে হেসে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, আমরাও খেলবো, জমিয়ে খেলা হবে। সাহেব দুজন হাত জোর করে মাটিতে বসে পড়েছে। আমাদের ছেড়ে দাও প্লিজ, ফর গডস সেক। নিবারণকে তো ছেড়ে দিলে আমাদেরও ছেড়ে দাও। আমাদের ছেড়ে দাও প্লিজ, ফর গডস সেক। নিবারণকে তো ছেড়ে দিলে, আমাদেরকেও ছেড়ে দাও। কালিন্দী, ওই লোকটাকে ছেড়ে দিলি? ওই তো আসল লোক রে, ওকে আটকাতে পারলি না? ওই হয়, আসল লোকেদের শাস্তি হয় না, মরি শুধু আমরা। আমি, কুন্দ দিদি, এরা তো সব পেটের জ্বালায় এইসব কাজ করেছি। কিন্তু যে আসল শয়তান, সে কেমন শুরুত করে পালিয়ে গেল। কেউ এদের শাস্তি দিতে পারে না, না পুলিশ, না ভগবান, আর না ভূত। চিন্তা করো না তোমরা, একদম চিন্তা করো না, কেউ বাঁচতে পারবে না। আজ আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কালিন্দী দুহাতে দুটো সাহেবকে ধরে টানতে টানতে দরজা ভেদ করে নিয়ে চলে গেল নিচে। আশ্রমের পেছনের সেই পরিত্যক্ত জায়গায় দুজনকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিল, যেন ওদের জন্য নষ্ট করার মতো সময় কালিন্দীর হাতে নেই। তারপরেই সে দৌড়ে গেল সামনের দিকে। পেছন পিছন একে একে দৌড়চ্ছে হরিমতি, সরস্বতী এবং আরও অন্যান্য মেয়েরা। নিবারণবাবু এখানেই এসেছিলেন দৌড়ে। এখানেই তার বিশাল গাড়িটা রাখা থাকে। দৌড়ে এসে গাড়ির দরজাটা টানাটানি করে খোলার চেষ্টা করলেন তিনি, কিন্তু দরজা খুলল না। ড্রাইভার গাড়ি লক করে বোধহয় কোথাও গিয়েছে। নিবারণবাবু গাড়ির দরজায় 4-5 বার লাথি মেরে চিৎকার করে ডাকলেন ড্রাইভারকে, কিন্তু কেউ এলো না। না জানি এখনই কোথায় যে মরতে গেছে লোকটা। নিবারণবাবু আর অপেক্ষা না করে দৌড়তে লাগলেন। শিমুলতলার খোলা মাঠের ওপর দিয়ে দৌড়চ্ছেন নিবারণবাবু।
কিন্তু বেশ কিছুক্ষণ দৌড়ানোর পরে নিবারণবাবু লক্ষ্য করলেন তিনি একই জায়গায় দৌড়ে যাচ্ছেন। সেই একই মাঠ, একই গাছপালা, একই ঘরবাড়ি। পেছন থেকে কার যেন হাসির আওয়াজ পেলেন নিবারণবাবু। এ হাসি তার চেনা। কালিন্দী এসে গেছে। তিনি আরো জোরে দৌড়তে লাগলেন, কিন্তু কোথায় পালাবেন তিনি? সেই একই জায়গাতেই দৌড়ে যাচ্ছেন। কালিন্দী এসে সামনে দাঁড়ালো। কোথায় পালাচ্ছেন স্যার? খেলবেন না? আমার সাথে খেলবেন না? আমি খেলবো তো। কানামাছি ভৌ ভৌ। না না, আমি খেলবো না, কিচ্ছু খেলবো না, কোনোদিন খেলবো না। নিবারণবাবু কালিন্দীর হাত ছাড়িয়ে আবার পালাতে চেষ্টা করলো, কিন্তু তাও পালাতে পারল না। সেই তো আগের মতো অবস্থা। কালিন্দী এবারে ঝাঁপিয়ে পড়ল নিবারণবাবুর ওপরে। দুহাত দিয়ে গলাটা টিপে ধরে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, কোথায় পালাবি তুই? আমার সাথে না খেলে তুই কোথাও যেতে পারবি না। নিবারণবাবুর শরীরটাকে দুবার ঝাঁকিয়ে জোরে ফেলে দিল মাটিতে। তারপর তাঁর চারিদিকে ঘুরে ঘুরে বলতে লাগলো, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কি যেন এক অদৃশ্য মন্ত্র বলে নিবারণবাবুর চোখের উপরে কালো কাপড়ের বাঁধন এসে গেল। দুহাত পিছনে বাঁধা, গায়ের জামা কাপড় সব আপনা আপনি খুলে পড়ে গেল। সম্পূর্ণ নগ্ন অবস্থায় নিবারণবাবু দৌড়তে লাগলেন সারা আশ্রম জুড়ে। সরস্বতী এবং অন্য মেয়েরা ততক্ষণে ছুটে গিয়ে জাগিয়ে তুলেছে আশ্রমের বাকি মেয়েদের। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে বারান্দায়। সকলের মাঝখান দিয়ে নিবারণবাবু হাত বাঁধা, চোখ বাঁধা অবস্থায় দৌড়ে বেড়াচ্ছেন। মেয়েরা নিবারণবাবুর অবস্থা দেখে হাসাহাসি করছে আর চিৎকার করে সুর করে বলছে, কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। নিবারণবাবু কোন দিকে যাচ্ছেন সেটাই বুঝতে পারছেন না। যেদিকে যেদিকে তার পা তাকে নিয়ে যাচ্ছে সেদিকেই চলেছেন তিনি। ওই অবস্থাতেই টাল সামলাতে না পেরে সিঁড়ি থেকে পড়ে গেলেন তিনি। মাথা ফেটে রক্ত পড়ছে চারিদিকে। নিবারণবাবু হাত বাঁধা অবস্থায় ছটফট করছেন। কালিন্দী সেই অর্ধমৃত শরীরটাকে নিয়ে যেন খেলতে শুরু করলো। তাকে আঁচড়ে কামড়ে আরও রক্তাক্ত করে তুলল। তারপর তার ডান পাটা ধরে মুচড়ে ওপরের দিকে তুলে দিল। নিবারণবাবু ব্যথায় যন্ত্রণায় শেষবারের মতো চিৎকার করে উঠলেন। এখনও বোধহয় মৃত্যু হয়নি নিবারণবাবুর। শরীরটা মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। হরিমতি এগিয়ে এলো কালিন্দীর দিকে। এবার ছেড়ে দে মা, তুই এবার শান্ত হয়ে ঘুমোতে যা। বাকি কাজটা আমি করব। আজ পর্যন্ত প্রত্যেকটা মৃতদেহকে তো আমিই ব্যবস্থা করেছি, এর ব্যবস্থাও আমিই করব। কালিন্দী কেমন যেন জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে রইল হরিমতির দিকে। আস্তে আস্তে সেই দৃষ্টি শান্ত হলো। কালিন্দী কেমন যেন নির্লিপ্ত ভঙ্গিতে চলে গেল আশ্রমের পিছনে সেই পরিত্যক্ত জায়গায়। শুধু একটা গুনগুন করে গান শোনা গেল। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। হরিমতি এগিয়ে এলো নিবারণবাবুর দিকে। ঠোঁটটা এখনো কাঁপছে। ঘেন্নায় মুখ কুঁচকে হরিমতি বলল, এত সহজে মৃত্যু আসে নাকি এই শয়তানের? তারপর আশ্রমের মেয়েদের দিকে তাকিয়ে বলল, তোরা যা সব পারে, কাউকে কিচ্ছু বলতে হবে না, এর ব্যবস্থা আমিই করব। পুরো জায়গাটা ফাঁকা হয়ে যেতে হরিমতি আস্তে আস্তে নিবারণবাবুর কানে কানে বলল, আপনাকে নিয়ে কি করি বলুন তো স্যার? পুলিশকে তো ডাকতে পারবো না, আপনার সব কীর্তি তো তাহলে বেরিয়ে পড়বে। আপনার এত বড় ক্ষতি আমি কি করে করতে পারি? গায়ের লোকজনকেও আমি আনতে পারবো না। আপনার যা অবস্থা, তাতে কাউকে এখানে ডাকলে যে আপনার মান থাকবে? তার চেয়ে আপনার পরামর্শ অনুযায়ী কাজ করি। মনে আছে কালিন্দীর শরীরটা নিয়ে আপনি কি করতে বলেছিলেন? কুন্দ দিদি আমায় বলেছিল
সেটাই ভালো। কাল বরং একটা ভোজ হয়ে যাক এখানে, আপনার মৃত্যুর আনন্দে। এখানকার মেয়েরা সবাই মাংস ভাত খাবে। নিবারণ বাবুর একটা পা কালিন্দি বাকিয়ে দিয়েছিল, অন্য সোজা পাটা টানতে টানতে হরিমতি চলল রান্নাঘরের দিকে। শেষ হলো স্কেটেলসের আজকের গল্প কানা মাছি ভোঁ ভোঁ। গল্পটা তোমরা যারা শেষ পর্যন্ত এতদূর শুনলে, তোমরাই এখন বিচার করে আমাকে বলো যে এটাকে নিছকই গল্প কি বলা যায়, নাকি আমাদের এই সমাজের একটা নগ্ন চিত্র এই গল্প। এরকম কত যে কালিন্দি প্রতিদিন আমাদের সমাজে বলি হচ্ছে, তার হিসেব মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে রোজ দেয় না। অনেক খবরই বিভিন্ন রাজনৈতিক চাপে চাপা পড়ে যায়, আমাদের চোখ বা কান অব্দি এসে পৌঁছায় না, আর পৌঁছালেও আমরা ভুলে যাই। আমরা আজকের গল্পে গল্প পাঠিয়েছিল শুভ, বিভিন্ন ভূমিকায় দেবস্মিতা, সুমনা, মহুয়া, বর্ণালী, অভিক এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল ফিনিক্স অডিওভার্স। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য স্কেটেলসে বেশ কিছু স্পেশাল প্রজেক্ট আমি নিয়ে আসছি, সেগুলোর আপডেট আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পাবে। আজকের মতন বাই।